নমস্কার, কলকাতা আপডেট নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। কলকাতা আপডেটের শুরুতেই সিংহাসনে মহাসংগ্রাম অর্থাৎ ভোটের খবরে নজর রাখতেই হবে। ভোট মানেই নির্বাচনী বিধি এবং পুরোটাই নির্বাচন কমিশনের হাতে। ইতিমধ্যেই আদর্শ আচরণ বিধি চালু হয়ে গেছে, কিন্তু তার মধ্যেও যাতে প্রকল্পের কাজ করা যেতে পারে তার জন্য নির্বাচন কমিশনে আবেদন জানানো হচ্ছে। নির্বাচন কমিশনে আবেদন জানানো হচ্ছে যাতে প্রকল্পের কাজে যাওয়া রাখা হয়, অন্তত রাজ্যের স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থে যাতে প্রকল্পের কাজ রাখা যায়, সেই প্রকল্প চালু রাখা যায়, তার জন্য কমিশনে আবেদন করা হচ্ছে। মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। গতকালের ঝড়ে রাজ্যে দুজনের মৃত্যু হয়েছে, বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের ক্ষতিপূরণ দিতে চায় রাজ্য, তা যেন নির্বাচনী বিধিভঙ্গ হিসেবে না ধরা হয়। কমিশনে আবেদন রাজ্যের। একটা হচ্ছে নির্বাচনের সময় যে স্কিমগুলো আগে লঞ্চ হয়ে গেছে, যে স্কিমগুলো চলছে অলরেডি, বা উন্নয়নের কাজ, উন্নয়নের গতি, যে কাজগুলো আগে টেন্ডার হয়ে গেছে বা আগে কাজ চলছে, সেগুলো চলতেই পারে। এটা একটা সিস্টেম আছে। বাট কতগুলো জায়গায় আমাদের প্রবলেম কানে এসেছে, যেটা আমি চিফ সেক্রেটারিকে বলেছি টু টেক আপ উইথ দ্য ইলেকশন কমিশন। যেমন রূপসী স্কিমে আমার কাছে কয়েকটা অভিযোগ এসছে যে ইলেকশনের বিধিনিষেধ আছে বলে রূপসীর টাকাটা বলছে এক্ষুনি মেয়েদের বিয়ের টাকা এখনই দেওয়া যাবে না, ইলেকশন আছে বলে। আমি মনে করি যে এটা থাকা উচিত। আমরা এটা টেক আপ করছি। তার কারণ কেন থাকা উচিত, এটা আগের স্কিম, অনেকদিন আগে লঞ্চ হয়েছে। আর কবে মেয়েদের বিয়ে হবে বা নিকাহ হবে এটা বাড়ির লোকেরা ঠিক করে, এটা ইলেকশনের ডেট দেখে তৈরি হয়। আর দুই হচ্ছে সমব্যথী স্কিম। ধরো কে কবে মারা যাচ্ছে, এটা মারা গেলে 2000 টাকা করে পায়, বা কফনে দেওয়ার জন্য বা কবরে দেওয়ার জন্য বা পোড়ানোর জন্য। এটা আমাদের গভর্নমেন্টের স্কিম অনেক আগে থেকে চলছে, 1 বছর আগে থেকে। এখন কে কবে মারা যাবে সেটা তো আমরা কেউ জেনে বসিনি। স্কিমটা হচ্ছে মারা গেলে পাবে ক্রিমেশনের জন্য। স্কিমটা অনেক আগেই চালু হয়েছে, কন্টিনিউ করছে। কাজেই আমি মনে করি যে এটা আমি চিফ সেক্রেটারিকে বলেছি আপনি কথা বলুন, এই স্কিমগুলো আটকালে গরিব লোকের স্বার্থপূর্ণ হবে। এটা ইলেকশন কমিশনের কাছে আমরা জানাচ্ছি, যেগুলো অলরেডি লঞ্চ স্কিম, এবং এটা কন্টিনিউ করে। আর এটা তো রাজনৈতিক লোকেরা দিয়ে দিচ্ছে তা তো না, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট দেয়, গভর্নমেন্ট পাবলিককে দেয়। পাবলিকের সাথে গভর্নমেন্টের যে নেই, যেমন 100 দিনের কাজ বন্ধ তো হয় না। হসপিটালে কেউ ট্রিটমেন্ট করবে, ফ্রি ট্রিটমেন্ট পায়, সেটা তো বন্ধ হয় না। তা মানুষ কবে মারা যাবে সেটাও তো মানুষ জানে না। বা কৃষি বন্ধু যে স্কিমটা আমরা চালু করেছি সেটার ব্যাপারেও বলেছি নতুন করে এখন নাম রেজিস্টার করা যাবে না। আমরা বলেছি যে এগুলো খরিফ মৌসুমের ব্যাপার আছে, এগুলো গভর্নমেন্টের আগেই অ্যানাউন্স করা স্কিম। এগুলো আটকালে গভর্নমেন্ট পাবলিকের ক্ষতি হবে। আমরা চাই এগুলো লোকে পাক, সেটা আমরা টেক আপ করছি ইলেকশন কমিশনের সাথে। মানুষের এগুলো হচ্ছে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট। আমরা ইলেকশনের নামে 3 মাস সব কাজ তো বন্ধ যদি করে রেখে দিই, তাহলে জনগণ তো সবচেয়ে বেশি সাফারার হবে না। আর যে স্কিম তো আজকে করা নয় বা ইলেকশনের পরে অ্যানাউন্স করা নয়, এটা চলছে, অলরেডি চলছে ইতিমধ্যেই। দ্বিতীয়ত হচ্ছে ধরো আরও অনেক স্কিম আছে যেগুলো চলে, পেনশন স্কিম, তারপরে হচ্ছে ট্রিটমেন্ট, স্বাস্থ্যসাথী স্কিম, মানে যেগুলো স্বাস্থ্যসাথীটা ধরো চিকিৎসারও ব্যাপার আছে। স্বাস্থ্যসাথী নয় ঠিক আছে, আমি বুঝলাম যে তারা রেকর্ড করবে, টাইম মতো কোনো অসুবিধা নেই। কিন্তু ধরো যেগুলো হয়ে গেছে অলরেডি, তোমাদের প্রেসের মাবু স্কিম, কেউ একটা অসুস্থ হলো, তাকে যদি বলে তুমি আবার গিয়ে পারমিশন নাও, এটা তো হয় না। আলু প্রকিউরমেন্ট এগুলো আগেকার স্কিম, আগে অ্যানাউন্স করা স্কিম। চা বাগানের স্কিম, চায়ের শ্রমিকদের, তারপরে ধরো খাদ্যসাথী স্কিম, রেশন যেগুলো লোকে পায়, এগুলো হচ্ছে পাবলিকের স্কিম। ইলেকশনে কখনো পাবলিক ওরিয়েন্টেড ব্যাপার নষ্ট হয়। যেমন আজকে মিটিং করলাম ডিজাস্টারে, নিয়মই হচ্ছে ডিজাস্টারে ইলেকশনই চলুক আর যাই চলুক, ডিজাস্টারে ক্ষতিগ্রস্ত মানুষ তার সাহায্য পাবে। ঠিক আছে, সেটা গভর্নমেন্ট দেবে, গভর্নমেন্টের অফিসাররা দেবে, দেখে নেবে না গভর্নমেন্টের অফিসে যদি কেউ মারা যায় ডিজাস্টারে, তো সেটা তো গভর্নমেন্টের দায়িত্ব আছে। সুতরাং আমি মনে করি যে স্কিমগুলো পাবলিক বেনিফিটেড এবং যেগুলো অলরেডি চালু আছে, ইট ইজ নাথিং নিউ, সেই স্কিমগুলো পাবলিক যেন বঞ্চিত না হয়, এটা আমাদের দেখা সকলের কর্তব্য, গণতন্ত্রের। এদিকে এরই পাশাপাশি নির্বাচনের প্রচার বা ভোট প্রচারের কাজও শুরু করে দেওয়া হয়েছে। তৃণমূলের তরফ থেকে প্রচার শুরু হয়েছে, তার কারণ 42টি আসনের প্রার্থীর কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। কিন্তু যেহেতু আসন সমঝোতার কথা ছিল, তাই বাম আর কংগ্রেসের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছিল, এবং আসন সমঝোতা যখন হচ্ছে না, তখন এবার কংগ্রেসে নতুন করে তাদের রণকৌশল তৈরি করছে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 42টি আসনেই তারা
প্রার্থী দিতে চায় এবং এ নিয়েই আজ কথা হয়েছে রাহুল গান্ধীর সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর কথা হয়েছে এবং 42টি আসনে প্রার্থী যেমন দিতে চায় তেমনই বেশ কিছু মুখ ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছে। দীপা দাসমুন্সি রায়গঞ্জে প্রার্থী হতে পারেন, মুর্শিদাবাদে আবু হেনা প্রার্থী হতে পারেন, মালদা উত্তর কেন্দ্রে প্রার্থী করা হতে পারে ঈশা খানকে, জঙ্গিপুরের প্রার্থী হতে পারেন অভিজিৎ মুখোপাধ্যায়, মালদা দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হতে পারেন আবু হাসেম খান চৌধুরী। এরকমই বেশ কিছু নাম উঠে আসছে। সেক্ষেত্রে চূড়ান্ত হয়ে যেতে পারে আজই, অন্তত 42টি না হলেও প্রথম 3 দফার প্রার্থী তালিকা ইতিমধ্যে হয়ে গেছে, যা হয়তো ঘোষণা হয়ে যেতে পারে আজই। ঠিক কি বলছেন এ নিয়ে এআইসিসির এ রাজ্যের ভারপ্রাপ্ত কংগ্রেস নেতা গৌরব গগৈ? শুনুন। जिस प्रकार से कर्नाटक हो, जिस प्रकार से झारखंड हो, बिहार हो, यहाँ पे कांग्रेस दल एक दूसरे राजनीतिक दलों से एक समझौते पे पहुंच पाए। पश्चिम बंगाल में विभिन्न कारण के लिए वहां पे नहीं पहुंचे और यहाँ पे इसीलिए वहां पे यही सिद्धांत लिया गया कि कांग्रेस वहां पे अकेले 42 लोकसभा सीट्स पे लड़ेगी। आज हमारा सीईसी कांग्रेस दल का हमारा सर्वश्रेष्ठ सीईसी चीफ हमारा मीटिंग आज हुआ है, जिसमें हमने पहले जो 3 फेज है हमारे कुछ बिहार से मुर्शिदाबाद जंगीपुर तक हमने लगभग 11 सीटों का आज हमने फैसला कर लिया है। कुछ औपचारिकता के कारण आप शाम के समय आपको पता चल जाएगा। আসন সমঝোতা হচ্ছে না, বাম কংগ্রেস তাদের মধ্যে কোনো রফা সূত্র পাওয়া যাচ্ছে না, এটা ভেবে নিয়ে 42টি আসনের জন্য প্রার্থী দেওয়ার কথা যখন কংগ্রেস ভাবছে, তখন বামেরা কি ভাবছে? বামেরা এখনো আশাবাদী কোনো একটা রফা সূত্র বেরোতেই পারে। উজ্জ্বল রায় প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। উজ্জ্বল, বামেদের কি বক্তব্য? জোট নিয়ে কি এখনো আশাবাদী বাম ফ্রন্ট? দেখো, আশাবাদী বলেই কিন্তু আজকে সেরকম প্রার্থীর নাম কোনো ঘোষণা করা হয়নি এবং আজকে বিমান বসু স্পষ্ট করে বলে দিলেন যে আমরা দেখতে চাই আগামী কাল পর্যন্ত। তার কারণ আজকে কংগ্রেস যদি প্রার্থী ঘোষণা করে দেয় তার উপরেই কিন্তু আগামীকাল সিদ্ধান্ত নেবে, কারণ আগামীকাল বামফ্রন্টের বৈঠক রাখা হয়েছে দুপুর 2টোর সময়, সেখানেই সিদ্ধান্ত হবে। যদিও আজকে আমরা কথা বলি বামফ্রন্টের বৈঠকের অন্দরের যা খবর তাতে কিন্তু বক্তব্য যে এখনই কোনো শেষ যে তাস সেইতে খেলে দেওয়া সম্ভব নয়। তার কারণ কংগ্রেস কি করে আজকের দিনে তারা পুরোটাই দেখতে চান এবং তারপরেই পরবর্তী সিদ্ধান্ত হবে। আজকে আমরা যখন কথা বলছিলাম তখন কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে, বিমান বসু বলে দিয়েছেন যে তারা আশাবাদী, এখনো কংগ্রেস শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত নেবেন, এমন সিদ্ধান্ত যে সিদ্ধান্তটা কেন্দ্র এবং রাজ্যের বিরুদ্ধে যে ভোট মানুষ দিতে যায়, কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে মানুষ ভোট দিতে হয়, যে ভোট সেটা এক জায়গাতে এসে পড়ুক। এবং সেই জন্য কিন্তু তারা দীর্ঘদিন ধরে তারা চর্চা করেছেন, দীর্ঘদিন তারা আলোচনা করেছেন এবং সেই আলোচনায় দাঁড়িয়ে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন। সেক্ষেত্রে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের যে বক্তব্য, যে বেসিক যে পয়েন্ট, সেই পয়েন্টের উপর দাঁড়িয়ে তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত এবং সেই কারণেই কিন্তু আরো একদিন সময় বাড়ানো হলো এবং সেই সময়ের উপর ভিত্তি করেই কিন্তু সিপিএম এবং বামফ্রন্টের তরফ থেকে কিন্তু পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু আজকে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের দিকে কিন্তু নজর রেখে রয়েছে বামেদের। ধন্যবাদ উজ্জ্বল। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু কি বলছেন এ প্রসঙ্গে শুনুন। আলোচনা করে স্থির করে যে 4টি আসনে কংগ্রেস জয়ী হয়েছিল, সেখানে বামফ্রন্ট কোনো প্রার্থী দেবে না। অনুরূপভাবে কংগ্রেসকেও বামফ্রন্টের জয়ী 2টি আসনে প্রার্থী দেওয়া যাবে না, ঠিক হবে না। এটা প্রথম আমরা ঘোষণা করি, তারপর দ্বিতীয় তালিকা আমরা ঘোষণা করি। দ্বিতীয় তালিকার পর আমরা আজকে কোনো তালিকা আমরা প্রকাশ করছি না, আগামীকাল আমরা বসবো। বাম কংগ্রেস আসন সমঝোতা যদি না হয় তাহলে এ রাজ্যে লড়াই হবে চতুর্মুখী এবং এই চতুর্মুখী লড়াইয়ে নিজেদের লাভই দেখছে তৃণমূল। রাজ্যে বাম কংগ্রেসের জোটে জল, ফলে 2014 মতো এবারও রাজ্যের লোকসভার লড়াই হবে চতুর্মুখী। কিন্তু বাম কংগ্রেসের জোট না হওয়ায় লাভ কার হবে, এ নিয়েই এখন ভোটের বাজার গরম। বাম কংগ্রেস 2 শিবিরেই দাবি তাদের লড়াই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে, কিন্তু তাদের জোট না হওয়ায় তৃণমূল এবং বিজেপি বিরোধী ভোট ভাগ হয়ে যাবে। তাতে তৃণমূল এবং বিজেপি 2 শিবিরেই লাভ হতে পারে। চতুর্মুখী নির্বাচন হওয়ার পর আর কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখার কোনো জায়গা নেই যে 42টি আসনে অনেক সহজে এবং অনেক সুবিধাজনক জায়গায় পৌঁছে গেল তৃণমূল। আসন রফা হলে
কিছু কিছু ক্ষেত্রে কংগ্রেস সিপিএম দ্বিতীয় স্থানে আসতো, বিজেপি তৃতীয় স্থানে আসতো। কংগ্রেস এবং সিপিএম যে একটা সেই জোটের একটা রাজনীতি করছে 2016তেও আমরা দেখেছি, এটা আমার মনে হয় একজন ভোটার হিসাবে মনে হয় মানুষকে বোকা বানানো হচ্ছে। বিরোধী ভোট ভাগ হওয়ার সুফল যে তৃণমূল পাবে কথা অস্বীকার করছে না বামেরাও। আমরা আমাদের প্রার্থী ঠিক করে রেখেছি। আমরা চেয়েছিলাম বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যে ভোটটা এক কাট্টা হোক। কংগ্রেস জাতীয় স্তরে এই স্লোগান দিচ্ছে বিজেপির বিরুদ্ধে, আমাদের রাজ্য বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে এই স্লোগান দিয়েছিল, কিন্তু তারা এখন যদি বিজেপি আর তৃণমূলকে সাহায্য করতে চায় এই বোঝাপড়া থেকে বেরিয়ে গিয়ে, সেটা তাদের দান। বাম কংগ্রেসের জোট না হওয়ায় শেষমেশ কার লাভ হয় তা বোঝা যাবে 23শে মে, সেদিনই গণনা। নিউজ 18 বাংলা। এখনো পর্যন্ত বিজেপি এ রাজ্যের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। সেক্ষেত্রে জানা যাচ্ছে আগামীকালই হয়তো এ রাজ্য সহ মোট 10টি রাজ্যের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যেতে পারে, অর্থাৎ প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলতে পারে বিজেপি আগামীকালই। অরূপ দত্ত প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। অরূপ, কি খবর রয়েছে বিষয়? দেখো, প্রথম 3 দফার যে 10টি আসন রয়েছে সেই আসনগুলি প্রার্থী তালিকা হয়তো আগামীকাল প্রকাশ হতে পারে। তবে নিশ্চিতভাবে যতক্ষণ না পর্যন্ত ঘোষণা হচ্ছে সেটা বলা যায় না যে আংশিক তালিকা না 42টি আসনের পূর্ণ তালিকা প্রকাশ হবে। তবে বিজেপি সূত্রে এতক্ষণ গত 16 তারিখ থেকে দিল্লিতে যে কথাবার্তা চলছে তার ভিত্তিতে তাদের কতগুলো স্ট্র্যাটেজিক্যাল বিষয় তারা যেটা ঠিক করে আলোচনা করছেন বা আলোচনা এগোচ্ছে, সেইটার ভিত্তিতে বলা যায় যে এখনই পূর্ণদৈর্ঘ্যের যে তালিকা, মানে 42টি আসন তালিকা তারা করতে চাইছেন না। 10টি বেড়ে কেটে 12-15টি আসন তারা নিয়ে আলোচনা করেছেন এবং সেই তালিকাও মোটামুটি চূড়ান্ত। কথা ছিল আজকে 18 তারিখ আজকের সেই প্রার্থী তালিকা ঘোষিত হবে, কিন্তু মনোহর পরিষ্কারের মৃত্যুতে সেই সমস্ত বিজেপির সদস্য স্থগিত হয়ে গেছে। সেই জন্যই আগামীকাল পার্লামেন্টারি বোর্ডের যে মিটিং বসবে এবং সেখানে সেন্ট্রাল ইলেকশন কমিটিও সেখানে উপস্থিত থাকছে। তাহলে দুজন এই বোর্ড এবং ইলেকশন কমিটির যৌথ মিটিং এর মধ্যে দিয়ে চূড়ান্ত প্রার্থী তালিকা স্বীকৃত হবে এবং ঘোষণা হবে। ধন্যবাদ অরূপ। ভোটের মুখে বেলাগাম অনুব্রত, তার নকুলদানা মন্তব্য নিয়ে বিতর্ক। কেন এই মন্তব্য? এই মন্তব্যের পিছনে কি ঠিক কি বলতে চেয়েছেন তিনি, তার কাছে ব্যাখ্যা চাইতে পারে নির্বাচন কমিশন, পাশাপাশি জেলা শাসকের কাছে রিপোর্ট চাওয়া হবে। যা উন্নয়ন হয়ে গেছে আর কিচ্ছু দেওয়ার দরকার নাই। মাঝে মাঝে গরম পড়েছে, নকুলদানা দেবে, জল দেবে, নকুলদানা দেবে, বাস। দাদা ভোটের কৌশল কি হবে? ওই তো নকুলদানা দিয়ে স্টার্ট হবে, জল আর নকুলদানা প্রতিটা বুথে বুথে প্রত্যেক বুথে থাকবে, প্রত্যেক বাড়িতে বাড়িতে থাকবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে কমিশনের মাথা ব্যথার অন্যতম কারণ বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অভিযোগ, রাজ্যে নির্বাচন বিধি লাগুর পরেও যিনি এখনো বেলাগাম, তার বিরুদ্ধে ইতিমধ্যেই কমিশনের কাছে নালিশ ঠুকেছে বিজেপি সহ বাকি বিরোধীরা। অনুব্রতর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগে এবার হস্তক্ষেপ করল কমিশন। কমিশন সূত্রে খবর, তৃণমূল নেতার বিরুদ্ধে বীরভূম জেলা শাসকের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে অনুব্রতর বক্তব্যের সিডি ও ভিডিও ফুটেজ। জল, নকুলদানা, পাচন দাওয়াই বলতে তৃণমূল নেতা ঠিক কি বলতে চেয়েছেন সেই ব্যাখ্যাও চাওয়া হয়েছে। সেই ব্যাখ্যা দেবেন স্বয়ং তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। দ্রুতই বীরভূমে জেলা শাসককে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নিউজ 18 বাংলা। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ উঠছে, কিন্তু সেই অতি সক্রিয়তার অভিযোগ কি তা খতিয়ে দেখবে কমিশন? কমিশনের তরফ থেকে খতিয়ে দেখা হবে জানালেন অতিরিক্ত সিও সঞ্জয় বসু। তার বক্তব্য, মানুষের সঙ্গে বাহিনী কথা বলতেই পারে, কিন্তু কি কথা বলছে খতিয়ে দেখা হবে। गलत नमूना में पेश आएंगे, ठीक है? जो अच्छा आदमी है, अच्छा आदमी के साथ अच्छा कर, ठीक है? उनको समझा देना, उनको समझा देना, अच्छी तरीके से समझा देना, ठीक है? जो किया है वो किया है, जो अभी तक अगर भरने का कोशिश कर रहे हैं वो दब जाए, ठीक है? এটা শুনেছি আমি যে এটা কমপ্লেন হয়েছে, মিডিয়া ওয়াচেও এসছে বোধহয় নাকি, তাহলে তার সেরকম ব্যবস্থা হবে, আদার কমপ্লেন যেন ডিল হয়। কথা বলেছে না বলেছে কিছুই তো জানি না আমি, মানুষের সাথে কথা বলার কোথায় নিষেধ আমি জানি না, তবে কি কথা বলেছি দ্যাট ইজ ইম্পর্টেন্ট।